জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল এক পরিত্যক্ত রাজচৌধুরী রাজবাড়ি। লোকে বলতো দিনের বেলাতেও নাকি ওই বাড়ির চৌকাঠ পেরোনোর সাহস কারো নেই। কিন্তু অর্ণবের রক্তে ছিল অ্যাডভেঞ্চার। সে শুনেছিল এই রাজবাড়ির ভৌতিক সব কাহিনী, আর তাই এক পড়ন্ত বিকেলে কাঁধে ক্যামেরা ঝুলিয়ে পরনের উজ্জ্বল লাল জামাটা নিয়ে সে একাই হাজির হল সেই রাজবাড়ির সামনে। বিশাল লোহার গেটটা বহু আগেই ভেঙে পড়েছে, চারদিকে আগাছার জঙ্গল। অর্ণব সাবধানে পা ফেলে ভেতরে ঢুকল। চারদিকে একটা ভ্যাপসা পুরনো গন্ধ, মাকড়সার জালে ঢাকা বিশাল সব থাম, ধুলোর আস্তরণে ঢাকা ঝাড়বাতি আর দেওয়ালে ঝোলানো আবছা হয়ে যাওয়া ছবিগুলো যেন অতীতের কোনো এক সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়িটা সত্যি একদম ফাঁকা, জনমানব শূন্য। একটা অদ্ভুত নিস্তব্ধতা, এতটাই গভীর যে নিজের হৃৎস্পন্দনও যেন কানে বাজছিল। ভেতরের বিশাল নাচঘরে এসে অর্ণব দাঁড়াল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। হঠাৎ তার চোখ আটকে গেল ঘরের অন্য প্রান্তে থাকা বিশাল এক জানালার দিকে। সেখানে বাইরের আবছা আলোয় দাঁড়িয়ে আছে এক তরুণী। পরনে তার ধবধবে সাদা শাড়ি, চুলগুলো খোলা। সে স্থির দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। অর্ণব অবাক হয়ে গেল। এই ধ্বংসস্তূপে এই মেয়েটি কে? সে কি তারই মতো ঘুরতে এসেছে? অর্ণব ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি এখানে একা? মেয়েটি খুব ধীরে ঘাড় ফেরাল। তার মুখটা চাঁদের মতো সুন্দর, কিন্তু চোখে গভীর বিষাদের ছায়া। সে মৃদুস্বরে বলল, একা নই তো, আমি তো এখানে সব সময়ই থাকি। তার কণ্ঠস্বরটা কেমন যেন অচেনা শোনাল, যেন বহু দূর থেকে ভেসে আসছে। অর্ণব একটু অবাক হয়ে বলল, আমি অর্ণব, এই রাজবাড়িটা দেখতে এসেছিলাম। আপনি? আমি মায়া, মেয়েটি বলল। তার দৃষ্টি অর্ণবের লাল জামাটার উপর স্থির হল। অনেক দিন পর এত উজ্জ্বল রং দেখলাম, ভালো লাগছে। দুজনে কথা বলতে শুরু করল। মায়া যেন এই রাজবাড়ির প্রতিটি কোণার ইতিহাস জানে। সে অর্ণবকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগল কোথায় ছিল পাঠাগার, কোথায় ছিল রানীদের মহল। তার কথা বলার ভঙ্গি আর বিষণ্ণ চাহনি অর্ণবকে মুগ্ধ করছিল। কিন্তু তার মনে একটা খটকাও লাগছিল। মেয়েটি একবারও নিজের বিষয় কিছু বলছে না। সে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, সব কিছুই যেন রহস্যে ঢাকা। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। রাজবাড়ির ভেতরে অন্ধকার আরও গাঢ় হচ্ছিল। অর্ণব বলল, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার ফেরা উচিত। আপনি ফিরবেন না? মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তো কোনো ফেরার জায়গা নেই। আমি তো একজনের জন্য অপেক্ষা করছি। কার জন্য? অর্ণবের কৌতূহল বাড়ল। মায়া ভাঙা গলায় বলল, সে কথা দিয়েছিল ফিরে আসবে। তার পরনেও এমনই এক লাল উত্তরীয় ছিল, কিন্তু সে আর ফেরেনি। কথাটা শোনার সাথে সাথে অর্ণবের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেওয়ালে ঝোলানো একটা পুরনো ছবির দিকে তাকাল। ধুলো মাখা সেই ছবিতে এক রাজকন্যার মুখ, অবিকল মায়ার মতো দেখতে। ছবির নিচে লেখা, রাজকুমারী মায়াবতী, ১০০ বছর আগে এই রাজবাড়িতেই এক বসন্তে তার মৃত্যু হয়। অর্ণবের পুরো শরীর জমে গেল। সে বুঝতে পারল সে এতক্ষণ যার সাথে কথা বলছিল সে কোনো মানুষ নয়, এক অতৃপ্ত আত্মা। ভয়ে আর সহানুভূতির এক অদ্ভুত মিশ্রণে সে মায়ার দিকে তাকাল। মায়ার শরীরটা ততক্ষণে কেমন যেন স্বচ্ছ হতে শুরু করেছে। অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, আপনি রাজকুমারী মায়াবতী? মায়া ফ্যাকাশে হাসল। আমার সময় শেষ। দিনের আলো ফুটলেই আমাকে মিলিয়ে যেতে হয়। তোমার লাল জামাটা দেখে আজ আমার পুরনো কথা মনে পড়ে গিয়েছিল, তাই দেখা দিয়েছিলাম। কথাগুলো শেষ হতে না হতেই মায়ার শরীরটা ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। শুধু সেই জায়গায় পড়ে রইল কিছুটা শুকনো শেফালি ফুল আর তার বিষাদের গন্ধ। অর্ণব আর এক মুহূর্ত দাঁড়াল না। প্রায় ছুটতে ছুটতে সে রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটছে। সে একবার পেছন ফিরে তাকাল। রাজবাড়িটা আগের মতো ফাঁকা, নিঃসঙ্গ আর ভৌতিক। সেখানে কেউ নেই। কিন্তু অর্ণব জানে ওই রাজবাড়ি আসলে ফাঁকা নয়। ওখানে সাদা শাড়িতে এক রাজকন্যা আজও তার লাল উত্তরীয় প্রেমিকের জন্য অপেক্ষা করে চলেছে।
নিজের লাল জামাটার দিকে তাকিয়ে অর্ণবের মনে হল এই রঙের স্মৃতি নিয়ে সে হয়তো আর কোনোদিন কোনো রাজবাড়িতে একা পা রাখতে পারবে না।